পেন থ্রু দ্য লাইন, অর্থাৎ ছত্রটি কেটে দাও। এই সেন্টেন্সে পেন কোন পার্টস অফ স্পিচ? পেন মানে আমরা জানি কলম, তাই পেনকে আমরা নাউন হিসেবেই জানি, এটাকে আমরা নাউন বলবো। কিন্তু এটি কি সত্যি নাউন? গ্রামার বলে এটা নাউন নয়, এটি ভার্ব। পেন মানে কলম এতদিন ধরে আমরা নাউন হিসেবে জানি, কিন্তু এই সেন্টেন্সে পেন কেমন করে ভার্ব হয় তা আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্বের শনাক্তকরণ। আমরা মাত্র 2টি নিয়ম রপ্ত করে এই ভার্ব সম্বন্ধে ডিটেলস জানতে পারবো। যে কোনো সময়ে ভার্বকে চিনতে, সেন্টেন্স হতে ভার্বকে চিনতে আমাদের আর কোনো সমস্যা হবে না। লক্ষ্য করুন, এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। পেন থ্রু দ্য লাইন, এখানে পেন মানে কলম নয়, এখানে অর্থ দাঁড়াচ্ছে পেন মানে কলম চালিয়ে দেওয়া। পেন থ্রু দ্য লাইন মানে ছত্রটি কেটে দাও, অর্থাৎ লাইনের মধ্য দিয়ে কলমটি চালিয়ে দাও। একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দ্বারা শুরু হয়। পেনকে নাউন জানলেও এখানে এটি ভার্ব। ততক্ষণে ক্লাসটির সাথে থাকুন। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন। নিয়ম দুটি বিশদভাবে আলোচনা করার পূর্বে আমরা এই সেন্টেন্সগুলি লক্ষ্য করি এবং এখান থেকে জানার চেষ্টা করি যে ভার্বের অবস্থানটি কোথায়। ধরুন এই প্রথম সেন্টেন্সটি, বাট মি নো বাটস। এখানে বাটকে আমরা কনজাংশন হিসাবেই চিনি। এক্ষেত্রে যদি বলা হয় বাট মি নো বাটস, অর্থাৎ আমাকে আর কিন্তু কিন্তু করো না। বাট মি মানে কিন্তু কিন্তু করো, নো বাটস আর কোনো কিন্তু নয়, অর্থাৎ আমাকে আর কিন্তু কিন্তু করো না, আমাকে আর বিরক্ত করো না, আর কোনো হেজিটেশন করো না। তাহলে এখানে মূলত বাট দুটি বাক্যকে যুক্ত করে নাই, বরং এই বাট একটি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে বসে অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে। তাই আমরা জানলাম এখানে বাট কিন্তু কনজাংশন নয়, বরং এটি ভার্বের কাজ করেছে, অর্থাৎ কিন্তু কিন্তু করা। তাহলে এখান থেকে আমরা যে নিয়মটি বের করতে পারি তা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, সেই সেন্টেন্সটি সবসময় ভার্ব দ্বারা শুরু হবে। যেটাই ইম্পারেটিভ সেন্টেন্স হোক, সেই সেন্টেন্সটি অবশ্যই ভার্ব দ্বারা শুরু হবে। প্লেস দ্য গ্লোব অন দ্য টেবল, টেবিলের উপর গ্লোবটি রাখো, টেবিলের উপর গ্লোবটি রাখুন। এখানে কিন্তু এটাই একটি ইম্পারেটিভ সেন্টেন্স, টেবিলের উপর গ্লোবটিকে রাখতে বলা হয়েছে। প্লেস মানে স্থান, এটি যদিও আমরা নাউন জানি, এখানে কিন্তু প্লেস মানে রাখা। তদ্রুপভাবে যেমন আমরা বলি আই হ্যাভ বুকড আ টিকেট, বুক মানে বই, কিন্তু আই হ্যাভ বুকড আর টিকেট, আমি একটি টিকেট ক্রয় করেছি বা দখল করেছি। এখানে বুক ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তদ্রূপ এখানে প্লেস ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। প্লেস দ্য গ্লোব, গ্লোবটি রাখো অন দ্য টেবল, টেবিলের উপর। শি হ্যাজ আ কাট অন হার ফেস, তার মুখমণ্ডলে একটি কাটার দাগ আছে। এখানে কাট মানে কাটা, এটাকে ভার্ব জানি, এটাকে আমরা ভার্ব চিহ্নিত করব, কিন্তু আসলে এটি ভার্ব নয়, কারণ আর্টিকেলের পরে ভার্ব বসে না, আর্টিকেলের পরে নাউন বসে। এটি আমরা নাউন ধরে নেব, যদিও দেখতে ভার্বের মতো। কিন্তু এখানে দেখি তার আছে, এখানে ভার্ব টু হ্যাভ, অর্থাৎ এই হ্যাজটা কিন্তু এখানে মূল ভার্ব। এটি দ্বারা থাকা উত্তর প্রকাশ করছে এবং সাবজেক্টের ঠিক পরে ব্যবহার করা হয়েছে। উই শুড হ্যান্ড দ্য ম্যাটার ওভার দেম, উই শুড আমাদের উচিত, হ্যান্ড দ্য ম্যাটার ওভার দেম তাদের কাছে বিষয়টা হস্তান্তর করা। এখানে হ্যান্ড মানে হাত নয়, হ্যান্ড মানে হস্তান্তর করা। তাহলে এর পূর্বে ব্যবহার পেলাম আমরা শুড। শুড হচ্ছে একটি মডাল অক্সিলারি, অর্থাৎ এটিও একটি ভার্ব। মডাল অক্সিলারি যখনই বসবে, এরপরে যে ওয়ার্ডটি থাকবে তা আমাদের ভার্ব হবে। হ্যান্ডকে ভার্ব, হ্যান্ডকে নাউন জানলেও এখানে কিন্তু হ্যান্ড একটি ভার্ব। দে আপ দেয়ার হ্যান্ডস, তারা তাদের হাত উপরে তুলে। এখানে আপকে আমরা প্রিপজিশন জানি, আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্বও হয়, কিন্তু এখানে আপ মানে উপরে তোলা, দ্যাট ইজ সাবজেক্ট দে এর পরে আপ ব্যবহার হওয়ার কারণে এটাকে আমরা প্রিপজিশন অথবা অ্যাডভার্ব বলতে পারি না, এটা হয়ে যাবে এখানে ভার্ব। আপ মানে উপরে, কিন্তু এখানে আপ মানে উপরে তোলা। ডোন্ট হোয়াইল অ্যাওয়ে ইওর টাইম, তোমার সময় নষ্ট করো না। হোয়াইল একটি কনজাংশন, কোথাও কোথাও প্রিপজিশন হিসেবেও বসে, কিন্তু এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এই হোয়াইল অ্যাওয়ে অতিক্রম করা বোঝাচ্ছে, অর্থাৎ হোয়াইলকে আমরা এখানে ভার্ব বলবো। আই ওয়াটার দ্য প্লান্ট ডেইলি, আমি প্রতিদিন চারা গাছে পানি দেই। ওয়াটার একটি নাউন, কিন্তু এখানে ওয়াটার বলতে পানি দেওয়া, এটাকে আমরা ধরে নিব ভার্ব। হি কেম স অ্যান্ড ওন, সে আসলো দেখলো এবং জয়লাভ করলো। এখানে কেমটিও ভার্ব, সটিও ভার্ব, ওন এটিও ভার্ব, কারণ সাবজেক্টের পরে ব্যবহার করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সগুলিকে পর্যালোচনা করে আমরা জানতে পারলাম মাত্র 2টি নিয়ম পড়ে আমরা ভার্বের অবস্থান সম্বন্ধে জানতে পারবো এবং ভার্বকে চিনতে পারবো। নিয়ম দুটি, নাম্বার 1
হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ হয় তাহলে প্রথম ওয়ার্ডটি অবশ্যই ভার্ব হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দ্বারা শুরু হয়। নাম্বার 2, অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ইজ সাবজেক্ট এর পরে যা বসবে তাই কিন্তু ভার্ব হবে। আরেকটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে সবার শেষে যে ওয়ার্ডটি থাকবে তাই ভার্ব হবে। যেমন হাউ ইজি ইংলিশ ইজ, ইংলিশ কতই না সহজ। এখানে ইংলিশ ইজ, ইজ ওয়ার্ডটি কিন্তু এখানে ভার হিসেবে কাজ করেছে।